পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন। আমার অবশ্যই বিচার হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। আমাদেরকে একটু বলবেন ভারত বাংলাদেশ সম্পর্কে পর্দার অন্তরালে মোটামুটি কি কি ঘটেছে? কারণ এই সম্পর্ক নিয়ে অনেক উত্তেজনা এবং এখন অনেক অনেক অভিযোগ যে অনেক কিছুই প্রকাশ করা হয় নাই। পর্দার অন্তরালে ঘটা কিছু ঘটনাকে আমাদেরকে বলতে পারেন, নাকি এটা পর্দার অন্তরালেই থেকে যেতে হবে? পর্দার অন্তরালে যেগুলো ঘটে সেগুলো যারা তার সাথে সরাসরি সম্পৃক্ত তারা ছাড়া বাইরের কেউ আসলে জানে না। এত কেন গোপনীয়তা যে আরেকটা ডিপার্টমেন্টই জানতে পারবে না? আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হবেন, তবুও আপনারাও জানতে পারবেন না। এত কেন গোপনীয়তা? এখন এখন দেখা যাচ্ছে অনেক গোপনীয় চুক্তি যেগুলো আসলে বিষয় জানাই যায়। আমি একটা কথা বলি, 4 মাস চলে গেছে, এত গোপনীয় চুক্তির কথা বলছেন। আজকে পর্যন্ত কি কোনো গোপনীয় চুক্তি আলোর মুখ দেখেছে? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে কল রেকর্ড আছে, আমার কাছে যে এমএসসি তার চিঠি আছে। ভেবেছিলাম এই সরকার আসলে হয়তো সুবিচার চালু করবে বলে তারা দাবি করেছিল। তাহলে সেই সুবিচারটি কেন আমি পাবো না? আমি আওয়ামী লীগ করি বলে? আমি একজন এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি বলে? শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ সরকার বা ডক্টর ইউনূস সরকার বিরোধী যে সমালোচনা করছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না, দেখি নাই। কিন্তু কখনো এরকমটা বলছে না যে আওয়ামী লীগের যারা ভারতে আশ্রয় নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকেও রাখা হবে না। মানে তারা কি আসলে আওয়ামী লীগকে খুব নিজেদের মনে করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের? আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের কেউ নই। তবে আমি বাংলাদেশের একটি সাক্ষাৎকারে দেখলাম এখানকার বৈদেশিক সচিবের, তিনি বলেছেন যে তিনি অতিথি হিসেবে আছেন, তিনি কোনো বন্দী হিসেবে নাই বাংলাদেশে, এই কথাটি তিনি বলেছেন। এবং বলেছেন তিনি যে ভিডিও বার্তা বা যেগুলোই দিচ্ছেন না কেন, এটা নিজের মেকানিজম করছেন, সরকারের মাধ্যমে এগুলো করা হচ্ছে না। অর্থাৎ সরকার কিন্তু এর দায়িত্বটি নিচ্ছে না। আপনারা তো জানেন না, আমাদের পক্ষে আমরা জানবো কি? ওই যে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি যখন সংসদীয় কমিটিতে যতটুকু আলোচনা হতো, কিন্তু সব কি আর আলোচনা হতো, কিংবা সব কি আলোচনা করা সম্ভব? পর্দার অন্তরালে আসলে আলোচনাটা করতো কে? এটা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ করতেন, নিশ্চয়ই করতেন, যারা হয়তো বা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যারা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করতেন। মন্ত্রী আমি তো বলতে পারবো না এটা যে কে করতেন, তবে নিশ্চয়ই কেউ করতেন, না হলে তো এই একটার পর একটা চুক্তি, শুধু ইন্ডিয়া নয়, বিভিন্ন দেশে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক, এগুলোর জন্য স্পেসিফিক ভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া আছে, এবং সেই দায়িত্বগুলো হয়তো অবশ্যই তারা সেভাবে পালন করেছেন। এবং নীতি নির্ধারী পর্যায় থেকেই এই সিদ্ধান্তগুলো আসে যে এই সিদ্ধান্তগুলো কেমন করে নেওয়া হবে। সুতরাং বাইরের জনগণ যাই বলুক না কেন, কখনো কখনো অনুসন্ধানী রিপোর্টাররা কিছু ব্যবহার করে, কখনো কখনো গোয়েন্দা সংস্থারা কোনোভাবে সেগুলো জেনে যায়, কিন্তু তার বাইরে সাধারণ মানুষ, এমনকি বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মানুষও সেগুলো সঠিকভাবে জানতে পারে না। কিন্তু আসলে এটি না জানানোর কারণ কি আমাকে একটু বলবেন? যে বাংলাদেশের স্বার্থেই তো, যদি চুক্তি যা হবে সেটা তো আসলে হওয়ার কথা বাংলাদেশের স্বার্থে, যদি তাই হয় সেটি জানাতে, প্রকাশ করতে এত কেন গোপনীয়তা যে আরেকটা ডিপার্টমেন্টই জানতে পারবে না? আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হবেন, তবুও আপনারাও জানতে পারবেন না। এত কেন গোপনীয়তা? এখন দেখা যাচ্ছে অনেক গোপনীয় চুক্তি যেগুলো আসলে বিষয় জানাই যায়। আমি একটা কথা বলি, 4 মাস চলে গেছে, এত গোপনীয় চুক্তির কথা বলছেন। আজকে পর্যন্ত কি কোন গোপনীয় চুক্তি আলোর মুখ দেখেছে? তাহলে আপনার অবশ্যই প্রশ্নটি হওয়া উচিত যে আওয়ামী লীগ সরকারের সময় যদি কোনো গোপনীয় চুক্তি হয়ে থাকে, চুক্তি কোনোটাই গোপনীয় নয়, সেটি তো এই সরকার এই 4 মাসের মধ্যে বের করতে পারতো এবং প্রকাশ করে দিতে পারতেন। কেন তারা করছেন না? দাবি করছেন যে আওয়ামী লীগের সময় যে চুক্তিগুলো হয়েছে, যেগুলো নিয়ে এত সমালোচনা, আমি এটা কিছুই দাবি করছি না। আমি দাবি করছি দেশ বিরোধী দাবি যেগুলোর কথা বলা হয়, কথিত দেশ বিরোধী চুক্তি, সেটা যদি কোথাও হয়ে থাকে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে, তাহলে সেটা সাহস করে প্রকাশ করা উচিত। আর যদি না করা হয়ে থাকে তাহলে চুপ হয়ে যাওয়া উচিত, এ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এত ধারণা নাই।
যুক্তরাজ্যে তিনি টেলিফোনের সমাবেশে যুক্ত হয়েছেন, যুক্তরাষ্ট্রেও হয়েছেন সম্প্রতি। সেখানকার বক্তব্যটা আওয়ামী লীগ মানে ধারণ করছে এবং ওটা ঠিক একটা বক্তব্য বলে আমরা সবাই নিশ্চিত। সেখানে টেলিফোনে অনেক কিছুই তিনি বলছেন, অনেক বিবৃতি, যদিও ভারত সরকার বলছে তার বক্তব্যগুলো সমর্থন করে না, এভাবে বক্তব্য দেয়াকে সমর্থন করে না। আমি আসলে কয়েকটা বিষয় একটু আপনাদের অবস্থান, মানে আপনারা নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, দলীয় নেতাকর্মীদের সাথে যেহেতু যুক্ত হয়ে তিনি কথা বলছেন, বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, নিশ্চয়ই কথা হয়। তিনি বলছেন যুক্তরাজ্যের সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ। তিনি বলছেন ডক্টর ইউনূসের সেই শব্দগুলো যে মেটিকুলাসলি ডিজাইন্ড, এটা তাদের মাস্টার মাইন্ডের দ্বারা একটা আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ। এই বক্তব্যটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন এবং আপনার কি মনে হয়, আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূর এসেছেন, জনগণ আসলে এটাকে কিভাবে নিচ্ছে, যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, শিক্ষকরা, অভিভাবকরা, বাংলাদেশের শিল্পী গোষ্ঠী, এমনকি প্রবাসেও এই মানে দাবির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে, তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতার আন্দোলন না? 15-16 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল। পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন জনসাধারণের সাথে যোগ দেয়, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যদি দেখেন, এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো, তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী তারা সরাসরি যোগ দেয়, কারণ ছাত্রদের পক্ষে কোন সংগঠন নয়, কিন্তু তাদের কিন্তু কোনো ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও। এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে তাতে যে সমন্বয় ছিল, তারা খুব একটা কি বলবো, সাংগঠনিক ভাবে তেমনটা গুছিয়ে উঠতে পারেনি। তখন তাদেরকে বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো এবং অনেক জঙ্গি সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে, যাতে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলা যায়, এবং তারা সফল হয়েছে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিদের সাথে আছি, কিন্তু কোন দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই, সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাইনি জাতীয় সংসদে বিগত নির্বাচনের সময়। আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, অনেকের বাড়ি পুড়িয়েছে, আমার বাড়িতে 2 দিন ধরে পোড়ানো হলো। এরপরে আমাকে 4টি মামলা দেওয়া হলো 1 নম্বর আসামি করে, এবং তার মধ্যে 3টি হত্যা মামলা। যে সময়টিতে আমি আসলে একটি বিদেশি দূতাবাসে ছিলাম একটা মিটিং এ, অন্য সামাজিক বিভিন্ন কারণে, তো সেই সময়টিতে যখন হত্যাকাণ্ড হয়, সেই সময়টিকে আমাকে 3টি মামলারই 1 নম্বর আসামি করা। পরবর্তীতে দেখা গেছে যে ছাত্রদের নাম, যারা মারা গেছে তারা যুব দলের কর্মী, এবং তাদের যে হত্যাকাণ্ড এটি সঠিক, তার বিচার চাই, এটাও সঠিক, কিন্তু আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপির নেতা আছে তার নির্দেশে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমি বিচার চাই, আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, লোকাল এসপি, থানা, ডিসি কে আমি চিঠি লিখেছি, আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি, আমার অবশ্যই বিচার হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি, আপনারা যে সেপ্টেম্বর মাসে একটা এসআরও জারি করেছেন যে যারা মিথ্যাভাবে যাদেরকে জড়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক। 4 মাস চলে গেছে, আজকে পর্যন্ত কোনো রেসপন্স নাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে কল রেকর্ড আছে, আমার কাছে যে এমএসএস তার চিঠি আছে, যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম, এবং যে হত্যাকাণ্ড গুলো হয়েছে তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে, তারা দেখেই বুঝতে পারবে কে ইনভলভ ছিল, কে ইনভলভ ছিল না। তাহলে এই যে আমি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি বলে আমার প্রতিদ্বন্দ্বীরা যদি আমার সাথে ডক্টর হাবিবে মিল্লাত, আপনার নামে মামলা হয়েছে, 4টি হত্যা মামলা হয়েছে, মানে আপনি তাহলে আইনি 3টি হত্যা মামলা, একটি বিস্ফোরক, এবং আচ্ছা 3টি হত্যা মামলা, মোট 4টি মামলা, একটি বিস্ফোরক বা অন্য মামলা যেটি বলছেন সেটি, মানে আপনি নিজে মামলা যদি দোষী না হন, আপনি বলছেন যে সেখানে অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন। মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতাকর্মীদের নামে এরকম 1, 2, 3, 4 থেকে মানে 1টি 2টি না, সবার বিরুদ্ধে একাধিক মামলা, কারো কারো বিরুদ্ধে 100 মামলার কাছাকাছি মামলা ছিল।
মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত। তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে? একদম সঠিক কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে। কারণটি জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশের সুবিচার দিবে, তারা বলেছিল কাউর প্রতি বৈষম্য করা হবে না, তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যারা দায়ী না তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন, তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না? তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয়, মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই সরকার দিচ্ছে। তাহলে সরকার পরিবর্তনের দরকারটি কি ছিল? জি, সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয়, আমি সবসময় জিজ্ঞাসা করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে। ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছেন ঢালাও মামলায় তিনি বিব্রত। মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি, কিন্তু আপনাদের কাছে আসলে আপনাদের জায়গার জবাবদিহিতাটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে, আপনারা কেন আইনে আপনাদের মানে একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন, বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন, তো সেটি এখন আওয়ামী লীগের তো কেউ করছে না। করছে তো অনেকেই তো জেলে গেছে, অনেকেই তো ধরা পড়েছে, অনেকেই তো অ্যারেস্ট করা হচ্ছে। শতভাগ কেউ আসামি, শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়ে না। এটা তো যে কোনো সরকারের সময় যে কোনো মামলায়, যে কোনো সিঙ্গেল মামলায় আপনি একটা কথা চিন্তা করে দেখেন, একটা মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় 3টি মামলায় 900-র বেশি। আমার এনায়েতপুর থানায় 15 জন পুলিশ মারা গেল, সেইখানে পার্শ্ববর্তী থানায়, এবং বিএনপি জামাতের লোকজন সেটাতে আগুন ধরিয়ে মেরে ফেলল। মামলাটি হয়েছে 6000 অজ্ঞাতনামা এবং 4 জনের নামে। 4 জনকে স্থানীয় থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় একজন চেয়ারম্যান এবং স্থানীয় একজন নেতা, এই 4 জনের নাম দিয়ে দিয়েছে। আপনি বলুন, এই মামলাটি বিচার কি আসলে সত্যিকার অর্থে? এরকম মামলা তো আপনাদের সময় অহরহ ভুরি ভুরি হতো। আমি তো অস্বীকার করছি না। এখন আপনার চিন্তা করেন, আমার ক্যাপাসিটি আমাকে যদি প্রশ্ন করে থাকেন, আমি 10 বছর এমপি ছিলাম, সেই এমপির সময় আমাকে বলবেন যে আমি বিরোধী দলের নামে ধরেন কোনো কিছু করে আমার দায়িত্ব অবশ্যই নিতে হবে। কোন একটি হত্যা মামলা, হত্যা হয়েছে অনেক, রাজনৈতিক উদ্দেশ্যে কোন হত্যা মামলায় কাউকে জড়ানো হয়েছে, এটা একটা প্রমাণ বের করতে পারবেন না। ছোটখাটো মামলা হয়েছে, এটা আমি স্বীকার করি, কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসামি শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের সময় হয়নি। মামলা যদি মিথ্যা মামলা হয় তাহলে আসলে মানে শেষ পর্যন্ত তো বা শেষ বিচারে গিয়ে তো একটা জায়গায় খালাস হয়ে যাবে, কিন্তু এই যে হয়রানি, সেটি হত্যা মামলাতেও হয়রানি হবে, দুর্নীতির মামলাতেও হয়রানি হবে, প্লেট গ্লাস মোবাইল ইত্যাদি মামলাতেও তো হয়রানি হবে। সব মামলার শাস্তি কিন্তু এক নয়, এটা আপনার বিবেচনা করে দেখতে হবে, এবং সব মামলার গুরুত্ব এক নয়। আপনি একটা চুরির মামলা, একটা ছিনতাই মামলা, একটা ছুরি মারার মামলা, একটা আহত করার মামলা, একটা খুনের মামলার মধ্যে বিশাল পার্থক্য। কতগুলো জামিনযোগ্য মামলা, কতগুলো অজামিনযোগ্য মামলা, আপনাকে সে ব্যাপারে একটু সুনির্দিষ্টভাবে বিবেচনা করে দেখতে হবে। হ্যাঁ, এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমনকি বেগম জিয়াও জামিন না পেয়ে জেলখানায় থাকতে হয়েছে। পরবর্তীতে অবশ্য সরকারের 401 ধারায় সিআরপিসি সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন, কিন্তু এরকম জামিন হয়নি। জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম, আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ, আপনি সেই দলের একজন কর্মী, একজন নেতা, তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে বা আওয়ামী লীগের সরকারের নির্দেশে আশ্রয় প্রশ্রয়ে যেভাবে মামলা হয়েছে, সেটি আসলে একটা ভুল কাজ ছিল, একটি অন্যায় কাজ ছিল? যেটি মিথ্যা মামলা, যেটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে, অবশ্যই সেটিকে সমর্থন করার কোনো যৌক্তিক কারণ নেই। আমাদের মতো তৃতীয় বিশ্ব না বললেও এই ধরনের দেশগুলোতে এবং আশেপাশের দেশগুলোর রাজনীতিতে এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধী দলকে ঘায়েল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে
যতদিন অর্থনৈতিকভাবে তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে তাদের কথাবার্তা শুনে তাদের পিছে যাবে কোনো চিন্তা ভাবনা না করে, ততদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসুক না কেন এ থেকে বের হতে পারবে না।